বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের যে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস নিয়ে ইলিয়াসের কথার তীব্র প্রতিবাদ জানাই আমি শুরু করতেছি। ইলিয়াস যে কথা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বলছে, যে যুদ্ধকে, বাংলাদেশের জনগণের যুদ্ধকে, একটা জনযুদ্ধকে, সেও পাকিস্তানের যে ন্যারেটিভ এবং ভারতের যে ন্যারেটিভ, বিশেষ করে ভারতের যে ন্যারেটিভ, সে ওই ন্যারেটিভটাই দাঁড় করানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষের কাছে ওইটাই সেল করার চেষ্টা করতেছে। এইটা ভারত সর্বপ্রথম সেল করার চেষ্টা করছে যে 1971-এর যে যুদ্ধ, সেটা মূলত ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা বাংলাদেশের যুদ্ধ না। অথচ যে ইলিয়াস যে তথ্যের বিকৃতি ঘটায়, এটার আবারও প্রমাণ করে। আমি বারবার আমার যারা আশেপাশে থাকে তাদেরকে আমি বলি, যাদের সাথে আমি গল্প করি তাদেরকে আমি প্রায় বলি যে ইলিয়াস এবং পিনাকির একটা সমস্যা, তারা হচ্ছে তথ্য বিকৃতি করে, এবং এই বিকৃতিটা ধরা আমাদের মতো যারা আমরা পড়াশোনা করি না, খোঁজ খবর রাখি না, বা ওই বিষয়গুলো সম্পর্কে ঘাটাঘাটি করি না, তাদের পক্ষে এগুলো খুব, বা একজন সাধারণ মানুষের পক্ষে এগুলো খুবই খুবই সম্ভব স্কিপ করা এবং ভুল বোঝা। তো এটা ওই জিনিসটাই পিনাকি ইলিয়াস কাজে লাগায়, তারা তো তথ্যের বিকৃতি ঘটায় মারাত্মকভাবে। ইলিয়াস যে বইয়ের উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। এখানে মেজর জলিল কিছু প্রশ্ন তুলছে যেটা নিয়ে উনি নিজেই কনফিউশনে ছিলেন। উনি এগুলো নিয়ে তখন উনি যেটা বলতে চাইছেন বারবার সেটা হচ্ছে এমন যে তখন আমাদের এইটা চিন্তা করার সময় ছিল না। আমি একজন সৈনিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, দেশের ভালো চাই হিসেবে, দেশের মানুষের ভালো চাই হিসেবে এটা আমার প্রশ্ন তোলার সুযোগ ছিল না যে এটা কি কোনো ষড়যন্ত্র কি না। আমার সামনে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে অস্ত্র তুলে নেওয়া এবং নিজের মাতৃভূমিকে রক্ষা করা। ইলিয়াস এটাকে বারবার দেখানোর চেষ্টা করতেছে না এটা ভারতেরই ষড়যন্ত্র ছিল, অতএব ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ছিল। যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থেকেও থাকতো, তারপরেও যখন 26শে মার্চ পাকিস্তানের বাহিনী বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করে ফেলেছে, তখন এটা আর ভারত পাকিস্তানের যুদ্ধ থাকে না। বাংলাদেশের মানুষকে মারছে, বাংলার মানুষ হিসেবে তার দায়িত্ব, এই জমিনের মানুষ হিসেবে তার দায়িত্ব হয়ে গেছে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা, সে যেই ছিল। অতএব স্বাধীনতার নিয়ে কটাক্ষ করা, এইটা ইলিয়াসের মারাত্মক অপরাধ, এবং এইটার জন্য তার শাস্তিও হওয়া উচিত ছিল যদি সে দেশে থাকতো। কিন্তু আমার এরপরে আরো কথা আছে। আমার কথা ওই জায়গায়, এই ইলিয়াসকে ইলিয়াস বানাইলো কে? এই ইলিয়াস, আজকের ইলিয়াস, বাংলাদেশে এরকম তো হাজারো সাংবাদিকরা সাংবাদিকতা করে, এরকম হাজারো পিনাকির মতো মানুষ গিয়ে অ্যাজাইলাম মেরে বিদেশে থাকে। তাদের এত জনপ্রিয়তার কারণ কি হলো, বা তারাই কেন উঠে আসতে হইল? কোন সিস্টেমের কারণে তারা আজকের ইলিয়াস ইলিয়াস, আজকের পিনাকি পিনাকি? এইটা আমাদেরকে বুঝতে হবে। বা এইটার ভিতরে যদি আমরা না যাই, ওদের সমালোচনাই করতে থাকি, এতে কাজ হবে না। বাংলাদেশে কোন প্রেক্ষিতে দুইজন বিদেশে থাকা মানুষ এত জনপ্রিয় হয়ে উঠলো যে তারা বিদেশ থেকে কথা বললে দেশের মানুষ রাস্তায় নেমে যায়? এটা কি আমরা প্রশ্ন করেছি নিজেদেরকে? যে যারা আজকে টকশোতে বসে পিনাকি ইলিয়াসের নামে ধরে গালাগালি করছে, যারা ইউনিভার্সিটির মানুষের কথা বাদই দিলাম, তারা তো আর এই সিস্টেমের মধ্যে দেখে নাই। কিন্তু যারা, যে সাংবাদিক বা যারাই কথা বলছে আজকে ইলিয়াস পিনাকির বিরুদ্ধে, তারা এই সিস্টেমের মধ্য দিয়ে তো যায় নাই, কিন্তু দেখেছে তো তারা কোন সিস্টেমের মধ্য দিয়ে গিয়ে। ইলিয়াস তো তার কাজ করতেছিল, সে তো সাংবাদিকতা করতেছিল, খুব ভালোভাবে করতেছিল না? তাকে তার কাজ করতে দেওয়া কেন হয়নি? তাকে আজকে পিনাকি ইলিয়াস কে বানাইছে? এটা আমাদেরকে প্রশ্ন করতে হবে না? ইলিয়াস কখন জনপ্রিয় হয়? যখন বাংলাদেশে যদি কথা বলতে দিত বাংলাদেশের মানুষকে, তাহলে বাংলাদেশের মানুষকে শুনতো, সবচেয়ে যৌক্তিক কথাবার্তাগুলো শুনতো, যৌক্তিক আলোচনা হইতো। এখন শুনতেছে না বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ কি এখন যৌক্তিক আলোচনাগুলো, টকশোর টেবিলগুলো, টকশো তো একটাও খালি যায় না, বাংলাদেশের টকশো দিন দিন বাড়ে, দিন দিন টকশোর অনুষ্ঠান বাড়তেছে, তার মানে মানুষ, টকশের এই কাস্টমার আছে, বাংলাদেশের টকশের ভিউয়ার আছে। কিন্তু পিনাকি ইলিয়াস কেন জনপ্রিয়তা পেল? যখন বাংলাদেশে সিস্টেমেটিক্যালি সব কিছুর গলা টিপে ধরা হয়েছে, যখন সব কিছুর গলা বন্ধ করে দেওয়া হয়েছে, সব কিছুর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন বন্ধ, ফ্রিডম অফ স্পিচ বন্ধ,
তখন দুইটা মানুষ বিদেশ থেকে থেকে কথা বলতেছে এবং সাহস দেখে কথা বলতেছে, যেটা শেখ হাসিনার আয়ত্তের বাইরে। ওই সিস্টেম যদি আগামীতেও চলে, আবারও পিনাকি ইলিয়াস আসবে। কারণ দেশের মানুষ যদি সাহস করে কথা বলে, যৌক্তিক কথা বলে, তাকে জেলে নিয়ে যাওয়া হবে। তখন অযৌক্তিক হোক যুক্তি হোক, বাইরে থেকে একজন মানুষ বললে, কারণ মানুষ তো চায়, মানুষ তো ফ্রাস্ট্রেটেড। মানুষ যখন, হিউম্যান বিং যখন তার নিজের ভিতরে ফ্রাস্ট্রেটেড, তখন সে চায় এটা উগড়ে দিতে, সে পারে না। তার হাত আইন দ্বারা বাধা হয়ে যায়, তার মুখ বাধা হয়ে যায়, সে ফিল করে এটা তার ইনসাইডে। সে যখন ফিল করে যে আমি কথা বলতে পারবো না, আমি কথা বললে আমাকে ধরবে, আমাকে পুলিশে নিয়ে যাবে, র্যাব নিয়ে যাবে, গুম করবে, খুন করবে, দেশের সাংবাদিকরাও খুব ভালো করে সত্য কথা বলতে পারবে না, দেশের যে বা যারা বলতে চায়, যৌক্তিকভাবে আলোচনা সমালোচনাগুলো করতে চায়, তাদেরকে যখন করতে দেয়া হবে না, তখন বিদেশ থেকে এরকম কেউ আসবে। এরপরে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন সে অযৌক্তিক কথাবার্তা বলবে, মারাত্মক লেভেলের বলবে, তখন তাকে আটকানোর আর কিছু থাকবে না। এবং অলরেডি তার একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। এটার কারণ বাংলাদেশে তাদেরকে, মানুষদেরকে কথা বলতে না দেয়া, বাংলাদেশের যারা যৌক্তিকভাবে কথা বলার ছিল তাদের মুখ চেপে ধরা, তাদের ঠুটি চেপে ধরা। তাদেরকে কথা বলতে দিলে আজকের এই ক্রাইসিস তৈরি হতো না। এই ক্রাইসিস এখন তৈরি হয়নি, এটা গত 15 বছরে তৈরি হয়েছে, এবং এরও আগে থেকেই তৈরি হয়েছে। বাংলাদেশে কখনো খুব ভালো স্বাধীনতা ছিল না, তারপরে তুলনামূলক আমাদের গণতান্ত্রিক সরকারগুলোর সময় ভালো থাকে। বা এখন বিএনপি চেষ্টা করতেছে বা বলতেছে বিভিন্নভাবে। কিছুদিন আগে সাদিক কায়েম গিয়েও মামলা করে আসলো বাংলাদেশের পেজগুলোর বিরুদ্ধে, তো এখন বিদেশ থেকে করবে, এটা কি চায়? তখন তো আরো বিশ্রীভাবে করবে। সাদিক কায়েম, ইয়ার্কি এবং আরো কয়েকটা পেজের বিরুদ্ধে মামলা করে এসেছে, যারা মূলত ট্রল করে বা মিমস বানায়, তাদের বিরুদ্ধে মামলা করে এসেছে। এইটা কি আরো একটা পিনাকি ইলিয়াস বানাবে না? জামাত এই জিনিসটার প্রতি খেয়াল রাখে নাই, অথচ তাদের বলা হয় তাদের বট বাহিনী, আমি জানি না, এগুলো নিয়ে আমার কোনো আইডিয়া নেই, তাদের বট বাহিনী আছে বা কি বাহিনী আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই, যদি দেশের ভিতরে কথা বলতে দেয়া না হয়, তাহলে আবারও পিনাকি ইলিয়াস জন্মাবে, আবারও তারা এর পরবর্তীতে তারা এক্সট্রিম পর্যায়ে যাবে। আগে যদি দেশের ভিতরে যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে কথা বলতে দেওয়া হয়, আলোচনা জায়গা রাখা হয়, যে অযৌক্তিক বলবে আরেকজন যুক্তি দিবে, দেওয়ার পরে তাদের একটা সমঝোতা হবে, মানুষ বুঝতে পারবে যে কোনটা হচ্ছে। কিন্তু দেশের ভিতরে যদি সমস্ত কিছু চেপে ধরে রাখা হয়, দেশের সাংবাদিকরা যদি সাহস না পায়, দেশে যে মানুষগুলো বসে কথা বলে তারা যদি সাহস না পায় কথা বলার, তখন বাইরের একজন বলবে, তখন সে একটা দিবে ভালো ইনফরমেশন, দুইটা দিবে ভালো ইনফরমেশন, থার্ড টাইম যখন সে একটা রং ইনফরমেশন দিবে, মানুষ এটা বুঝতে পারবে না। মানুষ মনে করবে হ্যাঁ আমাদের দেশে তো বলতে দিচ্ছে না, ওরা বিদেশ থেকে বলেই তারা ঠিকটা বলতে পারছে, অতএব আমাদের দেশগুলোকে বিশ্বাস করার কিছু নেই, আমরা বিদেশে যারা আছে, যারা দূরে থাকে আছে, আনটাচেবল, তাদেরকে আমরা বিশ্বাস করি। এভাবেই তো তৈরি হয়। সো আমাদেরকে শুধু তাদেরকে গালি দিলেই হবে না। আমি এটার, ইলিয়াসের এই ব্যাপারটায় তীব্র প্রতিবাদ জানাই। আমি মনে করি এটা তার উইথড্র করা উচিত বা তার ক্ষমা চাওয়া উচিত। এটা খুবই মারাত্মক বিষয়, বাংলাদেশের স্বাধীনতার উপরে হাত দেওয়া। কিন্তু এই ইলিয়াসকে বানাইছে, এই পিনাকি কোন সিস্টেম বানাইছে, এবং ভবিষ্যতে যেন এরকম ইলিয়াস পিনাকি তৈরি না হইতে পারে নেগেটিভ অর্থে, পিনাকি ইলিয়াস এভাবে যেন তৈরি হইতে না পারে যেটা হচ্ছে দূরে গিয়ে তখন দেশের বিরুদ্ধে কুচ্ছা ছড়াবে, এমন যেন না হয়। এমন যেন হয় যে তারা দেশের ভিতরে তাদের কাজগুলো ঠিক মতো করতে পারে এবং সিস্টেমের ভিতরে যেন আসতে পারে। তারা যদি, আজকে ইলিয়াস যদি 21শে টিভিতে থাকতো এখনো, তখন যদি সে কথা বলতো বা বলার সুযোগই পেত না, নিশ্চয়ই সেটা বলার সুযোগ পেত না, কিন্তু যদি বলতো তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো বা তাকে একটা সিস্টেমের মধ্যে আনা যেত। কিন্তু যখন তার থেকে ওই সুযোগটা কেড়ে নেওয়া হয়েছে, সে যখন ফ্রাস্ট্রেটেড, তার যখন দেশে পরিবারের সদস্যরা মারা যায়, সে যখন দেশে আসতে পারে না, কেন হবে এটা? সে তো তার কাজ করছিল, তাকে তো তার কাজ করতে দেওয়া হয় নাই। তার কাজ যখন তাকে করতে দেওয়া হবে না, বাংলাদেশের ভিতরে যারা আছে, আরো সাংবাদিকরা যারা আছে, তারা নিজেদের কাজ করতে চাইছে, তারা যখন সত্য বলতে চাইছে, তাদের চাকরি থাকে নাই, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কার্টুনিস্ট হত্যা হয়েছে জেলের ভিতরে, এগুলো তো ভয় তৈরি করছে। ভয় তৈরি করার কারণে বাংলাদেশের ভিতর থেকে আর কেউ বলতে চায় না, এবং মানুষও বুঝতে পারছে যে না, বাংলাদেশের ভিতরে যারা বলবে তারা এমনভাবে বলবে যেটা শেখ হাসিনা খুব ভালো করে অখুশি হবে না বা ক্ষমতায় যে থাকবে। ভবিষ্যতে যদি এটা চলে, আবার পিনাকি ইলিয়াসই একমাত্র ভরসা হয়ে দাঁড়াবে মানুষের। অতএব
আমাদেরকে পিনিয়াকি ইলিয়াস বানানোর যেই মেশিন, এটা বন্ধ করতে হবে। আমাদেরকে সঠিকভাবে সুযোগ দিতে হবে যেন সবাই কথা বলতে পারে। সে অযৌক্তিক বলুক, যৌক্তিক বলুক, গণতন্ত্রের এটাই মূল কাজ। কেউ একজন অযৌক্তিক বললেও তার কথা বলতে দিতে হবে, এবং তাকে পরবর্তীতে যুক্তি দিয়ে, যে যুক্তি বুঝে সে যুক্তি দিয়ে বুঝাই দিবে। কেউ একজন অযৌক্তিক বললেও তার ঠুটি চেপে ধরার অধিকার কারো নাই। এটাই গণতন্ত্র। যদি এইটা বন্ধ করে দেওয়া হয়, এভাবেই পিনাকি ইলিয়াস তৈরি হবে ঘরে ঘরে।